আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে ভেক্টর অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নদী এবং নৌকা পারাপার। তো আমরা শুরু করি নদী এবং নৌকা পারাপার। নদী ও নৌকা পারাপারের ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা দেখতে হবে, আমরা একটা নদী বিবেচনা করি। সেই নদীটা হচ্ছে একটা শান্ত নদী। শান্ত নদী বলতে আমরা কি বুঝি? শান্ত নদী হচ্ছে যে নদীতে কোনো স্রোত নাই। আসলে এরকম নদী পাওয়া সম্ভব না। তো আমরা জাস্ট কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য আমরা এই কথাটা বলছি যে শান্ত নদী। তো আমরা শান্ত নদীকে বলবো স্রোত বিহীন নদী, এবং এটাকে আমরা পুকুরের সাথে তুলনা করতে পারি। আমরা যখন পুকুরে সাঁতার কাটি, এক পাড় থেকে যদি আরেক পাড়ে যেতে চাই, আমরা যেকোনো দিকে যেতে পারি। আমি চাইলে এদিক বরাবর গেলে এদিক দিয়ে যে পারাপার করতে পারি। আমি যদি এই বরাবর পারাপার করতে চাই, তাইলে আমি এই বরাবর পার করতে পারি। আমি যদি এই দিকে পারাপার হতে চাই, পার হওয়া সম্ভব। মানে সকল দিকে আমি যে দিকেই পারাপার হতে চাচ্ছি, সব দিকেই পারাপার সম্ভব। এইটা হচ্ছে আমরা পুকুরে সাঁতারের অভিজ্ঞতা থেকে জানি। তো আমরা এখন যেটা হচ্ছে, কিন্তু বাস্তবিক পক্ষে এই ধরনের কিন্তু কোনো নদী পাওয়া যায় না। শান্ত নদী মানে যে নদীতে কোনো স্রোত নাই। তো আমরা নদীর স্রোতটা, এটা হচ্ছে নদীর প্রস্থ। এক পাড় থেকে আরেক পাড়ের দূরত্বটা গিয়ে হচ্ছে নদীর প্রস্থ। আমরা স্রোতের বেগটা দেখছি। স্রোতের বেগ হচ্ছে আ আমরা এই দেখলাম স্রোতের বেগ। এখন স্রোতের বেগ যখন থাকবে, তাইলে আমরা সেটাকে স্রোত বিশিষ্ট নদী বলব। স্রোত বিশিষ্ট নদীর ক্ষেত্রে আমরা যেটা দেখব, সেক্ষেত্রে আমরা চাইলেই এপার থেকে ওপারে যেতে পারবো না। যেমন আমরা যদি এই বরাবর যেতে চাই, তাহলে দেখো খেয়াল করো, ঠিক এই বরাবর যদি যেতে চাই, তাহলে প্রস্থ মানে দৈর্ঘ্য বরাবর এই দিক থেকে একটা স্রোত আসবে। তো আমরা ভেক্টরের যোগের ক্ষেত্রে যদি দেখি, ভেক্টর যদি স্থানান্তর করি, তাইলে এইদিকে চলে আসবে। তাইলে আমাদের লব্ধি বেগটা হবে এই বরাবর। আমি আবারও বলছি, আমি চাচ্ছি ঠিক এই বরাবর পার হতে, প্রস্থ বরাবর নদী পার হতে। কিন্তু আমি চাইলেই প্রস্থ বরাবর নদী পার হতে পারবো না। কারণ হচ্ছে স্রোত এসে আমাকে ধাক্কা দিবে। স্রোত এইদিকে চলে আসলে আমার লব্ধিটা হবে এইদিকে। এখন আমি যদি চাই যে আমি ঠিক প্রস্থ বরাবর নদী পার হতে চাই, তাইলে আমাকে কি করতে হবে? তখন আমাকে দেখা গেছে স্রোতের সাথে একটু কোণ করে এই দিক বরাবর যদি আমরা রওনা করি, তাহলে কি হচ্ছে, আমরা আমাকে স্রোত এই দিকে যদি নিয়ে আসে, তাহলে দেখো আমি চাইলে তখন প্রস্থ বরাবর পাড়ি দিতে পারবো। লব্ধি বেগটা তখন এইটা হবে। আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী তুমি যদি চিন্তা করো, ত্রিভুজ সূত্র যে এদিকে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর, তাহলে লব্ধি ভেক্টরটা হবে এইদিকে। একটা ত্রিভুজের ২ টা বাহু যদি একই ক্রমে হয়, তাহলে বিপরীত বাহুটা আ ৩য় বাহুটা বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তো আমরা এই জিনিসটা একটু দেখলাম যে কি হচ্ছে, আমাদের প্রস্থ বরাবর পারাপার। প্রস্থ বরাবর পারাপার বলতে আমরা কি বোঝাচ্ছি, এইটা বুঝতেছি। আমরা এখানে অনেকগুলো টার্ম সম্পর্কে একটু জানবো। প্রস্থ বরাবর পারাপার বলতে যা বুঝি, আমরা লম্বালম্বি পারাপার বলতে তাই বুঝি। বিপরীত বিন্দুতে যাত্রা। খেয়াল করো, আমরা যদি কোনো একটা বিন্দুতে, এই বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করি, এই বিন্দুতে যাত্রা শুরু করি, তাহলে বিপরীত বিন্দুটা কোনটা হবে? খেয়াল করে, ঠিক তার এই বরাবর প্রস্থ বরাবর অপর পাড়ের বিন্দুটাই হচ্ছে বিপরীত বিন্দু। এই বিন্দুটা হচ্ছে তোমার বিপরীত বিন্দু। আমরা এইটাকে যেরকম বলতে পারি, এখন আমরা এটাকে বলতে পারি হচ্ছে স্রোতের বেগের সাথে লম্ব বরাবর। খেয়াল করো, স্রোতের বেগ হচ্ছে এই দিক বরাবর, আর আমরা পার হচ্ছি ঠিক এই বরাবর। প্রস্থ বরাবর পারাপার যে কথা, বিপরীত বিন্দুতে যাত্রা একই কথা। লম্বালম্বি পারাবার স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে। স্রোতের বেগের সাথে দেখো, এটা স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণ হয়ে গেছে। তাহলে আমরা এটাকে আবারও এভাবেও বলতে পারি ন্যূনতম দূরত্বে নদী পার। এখন ন্যূনতম দূরত্ব কি বলি? আমরা যদি বলি, এই বিন্দুটা খেয়াল করো, এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু। এই বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। ন্যূনতম দূরত্ব আমরা চাইলে এটাকে যদি বলছি এ বিন্দু, এটাকে বলছি বি বিন্দু, তাহলে এই বিভিন্ন দূরত্ব হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে। কিন্তু দেখো, সর্বনিম্ন দূরত্ব হচ্ছে গিয়ে কি, লম্ব দূরত্ব। সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে এর লম্ব দূরত্ব, এই দূরত্বটা। তাইলে আমরা এই কথাটাকে বলতে পারি ন্যূনতম দূরত্বে নদী পার। ন্যূনতম দূরত্বে নদী পার, একই কথা। তা আমরা
এই কথাটাকে আবার আরো ভিন্নভাবে আমরা বইয়ে দেখব, বিভিন্ন জায়গায় দেখব, সর্বনিম্ন দূরত্বে পার। তাই ন্যূনতম দূরত্ব আর সর্বনিম্ন দূরত্ব একই কথা। তো আমরা যদি এখানে দেখি আড়াআড়ি পারাপার। আড়াআড়ি বলতে আমরা কি বুঝবো? আড়াআড়ি বলতে আমরা বুঝবো লম্ব বরাবর। এইটা এইদিকে আর এইটা। এরকম যদি হয় তাহলে এইটাকে বলা হয় আড়াআড়ি দূরত্ব। আমরা স্কুলে পড়ছি ৮ তরঙ্গ। খেয়াল করো। কণাগুলা কম্পন করছে। আমরা তরঙ্গর ক্ষেত্রে কণাগুলা কম্পিত হচ্ছে এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর, আর তরঙ্গ যায় এদিকে। তাইলে এই ধরনের তরঙ্গের বলছিলাম আমরা ৮ তরঙ্গ। তাইলে আমরা আড়াআড়ি যে জিনিসটা বলছি, আড়াআড়ি পারাপার একই কথা। ঠিক আছে? তাহলে আমরা এইটুকু এই জিনিসটা একটু বুঝলাম। আমরা এখন যেটা করব আগাই। সামনে আগাই। আমরা এখন দেখব নদী ও নৌকা পারাপারের আরো কিছু। আলফা সূক্ষ্মকোণ যদি হয়। খেয়াল করো আমরা একটা ছবি দেখি। এটা হচ্ছে নদীর স্রোতের বেগ। স্রোতের বেগ নদীর দৈর্ঘ্য বরাবর। এটা হচ্ছে নৌকার বেগ। তাইলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখানে খেয়াল করো স্রোতের বেগ আলফা। আলফার পরিচয় সব সময়ের ক্ষেত্রে আলফা হচ্ছে আলফা। এটা হচ্ছে ভিটি। ভিটি হচ্ছে আমাদের স্রোতের বেগ আর ভিভি হচ্ছে গিয়ে কি নৌকার বেগ। এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এই ক্ষেত্রে আলফা কত? সূক্ষ্ম কোণ। তাহলে আমরা এখন সামান্তরিক সূত্রের সাধারণ নিয়ম অনুযায়ী যদি চিন্তা করি, একবারে আমরা যেটা বলেছিলাম সেটা আমরা দেখো এক্ষেত্রে কি হয়। এটা নৌকার বেগ। আমরা সামান্তরিক সূত্রটা সামান্তরিকটা পূর্ণ করলাম। এখন এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। খেয়াল করো এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। লব্ধি বেগ। তো আমরা দ্বিতীয় কন্ডিশন, আরেকটা কন্ডিশন, আমরা এখানে ৩টা কন্ডিশন শিখবো। আলফা কত রকম হতে পারে? মোটামুটি এরকম। আলফা 90 ডিগ্রি হয়। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে নৌকার বেগ। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? আলফা 90 ডিগ্রি। মানে নৌকা যদি একবারে লম্বালম্বি রওনা করে, লম্বালম্বি রওনা করে অথবা প্রস্থ বরাবর রওনা করে, তাইলে আমরা এটা দেখব। তাইলে এই ক্ষেত্রে আমরা কি দেখব? যদি এক্ষেত্রে এটা হচ্ছে আয়ত হয়ে যাবে, তাইলে আমাদের লব্ধি হচ্ছে ডব্লিউ। এটা এই বরাবর যাবে। আমরা আরেকটা সিনারিও দেখব, সেটা হচ্ছে আলফা যদি স্থূল কোণ হয়। দেখো আলফা, তাহলে স্রোতের বেগ এইদিকে, নৌকার বেগ এইদিকে। তো এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আলফা। এক্ষেত্রে দেখো আলফা 90 ডিগ্রির চেয়ে বেশি, আমরা বলছি আলফা স্থূল কোণ। তাহলে আমরা যে সামান্তরিকটা ফুলফিল করি তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে তাদের লব্ধি বেগ। এইটা হচ্ছে লব্ধি বেগ। আমরা এই ৩টা কন্ডিশন একটু খেয়াল করব এবং এই ৩টা কন্ডিশন যদি, এই ৩টা ছবি যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের নদী নৌকা পারাপারের কনসেপ্ট গুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এখন দেখো এই ৩টা কন্ডিশনের মধ্যে আমরা যেটা শিখবো, ন্যূনতম দূরত্বে নদী পারাপার। ন্যূনতম দূরত্বে যদি নদী পারাপার হয়, তোমরা একটা কথা খেয়াল রাখবা, ন্যূনতম দূরত্ব মানে দূরত্বটা সর্বনিম্ন। ঠিক আছে? এই দূরত্বে যদি নদী পার হইতে হয়, তাহলে আমাদের সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া এটা একটু মনে রাখতে হবে, আমরা কি হচ্ছে স্থূল কোণে আমাদের কি মানে স্রোতের বেগ এবং কি হচ্ছে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ যেটা, সেই আলফা হইতে হবে কি হচ্ছে 90 ডিগ্রি, গ্রেটার দেন কত? গ্রেটার দেন 90 ডিগ্রি হইতে হবে এবং 180 ডিগ্রির চেয়ে ছোট হইতে হবে। মানে আমরা বলতে পারি এটা সূক্ষ্ম স্থূল কোণ। আলফা এই ক্ষেত্রে কি হবে? স্থূল কোণ। তো আমরা ন্যূনতম দূরত্বে নদী পারের ক্ষেত্রে শর্তটা মনে রাখবো, আলফা স্থূল কোণ হইতে হবে। আমরা যদি আরেকটা কন্ডিশন দেখি, নৌকার লব্ধি। এক্ষেত্রে দেখো আমরা ৩টা লব্ধি বেগ দেখছি, ৩টা পজিশন এখানে দেখলাম। এই ক্ষেত্রে লব্ধি বেগ কত হবে? আমরা সামান্তরিক সূত্রের যদি একবারে সাধারণ ফর্মুলাটা একটু চিন্তা করি, এই ক্ষেত্রে দেখো আমরা সামান্তরিক সূত্রের লব্ধির ক্ষেত্রে আমরা বলছি, তাহলে এখানে ভি আর ইজুকাল টু কি হবে? রুট ওভার, খেয়াল করো, ভিটি স্কোয়ার প্লাস কি হচ্ছে ভিভি স্কোয়ার প্লাস 2 ভিটি ভিভি কজ আলফা। অথবা আমরা যদি মনে করো ইউ ভি ডাব্লিউ দ্বারা লিখি, তাহলে ডাব্লিউ যদি লব্ধি বেগ হয় তাহলে কি হবে? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লব্ধির।
এখানে দেখো তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমরা আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি জানি, এর জন্য আমাদের লব্ধি বেগ, এই কন্ডিশনের জন্য আমাদের লব্ধি বেগ কত হবে? এই কন্ডিশনের জন্য আমাদের লব্ধি বেগ হচ্ছে, খেয়াল করো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, আলফা কত, আলফা 90 ডিগ্রি, তাহলে কজ 90 ডিগ্রি 0, তাহলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পাবো, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। অথবা তুমি যদি ভিটি বা ভিভি দিয়ে লেখো, সরি, ভি আর রেজাল্টেন্ট, ভি আর ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ভিটি স্কোয়ার প্লাস কি হবে, ভিভি স্কোয়ার আলফার জন্য। আর এই ক্ষেত্রেও কি হবে, এক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে লিখতে পারি, এই যে এই সূত্র, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা। এটা স্থূলকোণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা আসবে। ইভেন টেন থিটা, আমরা থিটা যদি চিন্তা করি যে এক্ষেত্রে লব্ধিটা এইটা হচ্ছে, থিটা কত হবে, থিটা, থিটা ইজ ইকুয়াল টু কি হবে, টেন থিটা, টেন থিটা ইজ ইকুয়াল টু, আমরা বলছি যার সাথে কোণ, আমরা আগেও বলছি যার সাথে কোণ, এখানে দেখো লব্ধিটা হচ্ছে কার, ভিটি এর সাথে, সেটা নিচে একা বসবে, ভিটি ইজ ইকুয়াল টু, সরি, টেন থিটা ইজ ইকুয়াল টু ভিটি প্লাস কি হচ্ছে, ভিভি সাইন, এই যে টেন মানে কি সাইন আলফা, সরি ভিভি কজ আলফা, এটা ভিভি কজ আলফা, আর উপরে হবে ভিভি সাইন আলফা। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা একটু দেখলাম, এটা হইতে পারে। অথবা তুমি tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারো, tan থিটা ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে নিচে ইউভি দিয়ে যদি লেখো, ইউভি, এটাকে যদি আমরা ইউ চিন্তা করি এবং এটাকে যদি ভি চিন্তা করি, তাহলে কি হবে, যেটা যার সাথে কোণ সে নিচে একা বসবে, ভি কজ আলফা, উপরে হচ্ছে গিয়ে কি, ভি সাইন আলফা। কারণ হচ্ছে, সরি এখানে আমরা থিটা দিইনি, হবে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম, এই ক্ষেত্রে একই ক্ষেত্রে আমরা এর জন্য এই মানগুলা নির্ণয় করতে পারবো। তা আমরা একটু আগাবো। আমরা এখন আরেকটা জিনিস, যেটা হচ্ছে ন্যূনতম সময় নদী পার। আমরা একটু আগে বলেছিলাম ন্যূনতম দূরত্বে নদী পার, আর এখন বলছি হচ্ছে গিয়ে কি, ন্যূনতম সময়, দূরত্ব ন্যূনতম হোক, সেটা কোনো সময়, দূরত্ব বেশি হোক অথবা কম হোক, কিন্তু আমরা ন্যূনতম সময়ের মধ্যে পার হইতে চাই। যেমন আমাদের অনেক সময় তাড়া থাকে, যে কোনো কারণে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে নদী পার হতে চাই। ন্যূনতম সময়ে যদি পার হইতে পারে, সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে, ন্যূনতম সময়ে আমরা নদী পার হতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের আলফা ইজ ইকুয়াল টু 90, এই শর্তটা আমাদেরকে সাহায্য করবে। আমরা পরবর্তীতে যখন এটা আরো বিস্তারিত দেখব, তখন এই কথাগুলো বলবো। ঠিক আছে, তাহলে আমরা ন্যূনতম নদী পারাপারের শর্তর ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু কত হইতে হবে, 90 ডিগ্রি। আর ন্যূনতম দূরত্বে যদি নদী পার হতে চাই, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে, স্থূলকোণ হতে হবে। তা আমরা আগাই। আমরা এখন একটা নদীর বেগ এবং নৌকার বেগগুলোকে ভেক্টর বিভাজনের মাধ্যমে প্রকাশ করব। তোমাদের একটু বলে রাখি, নদী নৌকার অঙ্কগুলো হচ্ছে আমাদের সামন্তরিক সূত্র, এবং আমরা যে ভেক্টর বিভাজন পড়েছি, সেই সামন্তরিক সূত্র এবং ভেক্টর বিভাজনের একটা ককটেলের মতো। আমরা স্প্রাইট, 7 আপ, পেপসি এগুলো মিলে যেরকম খাই, এরকম ককটেল। এই ক্ষেত্রে আমরা নদী নৌকার অঙ্কগুলাতে সামন্তরিক সূত্রের কনসেপ্টটা আমাদের বেশি বেশি লাগবে, প্লাস হচ্ছে ভেক্টর বিভাজনের অংশটা লাগবে। তো আমরা একটা নদীর প্রস্থ দেখছি, এখন হচ্ছে স্রোতের বেগ হচ্ছে এইদিকে, হচ্ছে নৌকার বেগ হচ্ছে এইদিকে। আমরা স্রোতের বেগ এবং নৌকার বেগটাকে ভেক্টর বিভাজনের মাধ্যমে একটু দেখব। এক্ষেত্রে হচ্ছে এটা নৌকার বেগ, এটা স্রোতের বেগ। তাহলে এখন আমরা যদি চিন্তা করো, এই বরাবর ইউটাকে আমরা বলছি একটা ভেক্টর, যেদিকে ইউটা এই দিক বরাবর কি করছে, স্রোতের বেগ এইদিকে, তাহলে এই দিক বরাবর স্রোতের বেগের উপাংশ কত, ইউ, এবং এই দিকের সাথে ইউ এর কোণ কত, 0 ডিগ্রি, তাহলে ইউ কজ 0, মানে কি, অনলি ইউ। এই দিক বরাবর যদি আমরা চিন্তা করি, এই দিক বরাবর মানে নদীর প্রস্থ বরাবর যদি স্রোতের বেগ কত হয়, নদীর প্রস্থ বরাবর, তাহলে এই দিকে ইউ, এই দেখো এই যে স্রোতের দিকের সাথে এটার কোণ কত, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি তার সাথে কস, তাহলে ফাইনালি কত হবে, এটা সমান সমান কি হবে, 0 হবে। এখন দেখো নৌকার বেগটা হচ্ছে এই দিক বরাবর, নৌকার বেগ এদিকে, তাহলে আমরা নৌকার বেগের সাথে স্রোতের বেগ আলফা কোণ করছে, নৌকার বেগের সাথে স্রোতের বেগ আলফা কোণে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর বা স্রোতের বেগ বরাবর ভি এর উপাংশ কত, স্রোতের বেগ বরাবর ভি এর উপাংশ ভি, আমরা শিখেছি ভি কজ আলফা।
এবং দেখো নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগ ভি এর নৌকার বেগ, নদীর প্রস্থ বরাবর নৌকার বেগ ভি এর উপাংশ হচ্ছে ভি সাইন আলফা। ঠিক আছে, ভি সাইন আলফা। তাহলে আমরা এখন যদি বলি স্রোতের বেগ বরাবর বা নদীর পাড় বরাবর বা দৈর্ঘ্য বরাবর, নদীর দৈর্ঘ্যটা কোন দিক বরাবর খেয়াল করে, এই দিক হচ্ছে নদীর দৈর্ঘ্য, এই দিকটা হচ্ছে নদীর দৈর্ঘ্য, আর এই দিকটা হচ্ছে নদীর প্রস্থ। তাহলে আমরা যদি বলি প্রস্থ বরাবর নদীর পাড় বরাবর অথবা স্রোতের বেগ বরাবর, তাহলে টোটাল নৌকা এবং কি হচ্ছে স্রোতের উপাংশ কত, তাহলে ইউ প্লাস কি হবে ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা। এটা হচ্ছে স্রোতের বেগ বরাবর টোটাল উপাংশ। এখন আমরা যদি প্রস্থ বরাবর উপাংশ চিন্তা করি, প্রস্থ নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের এবং স্রোতের বেগের, প্রস্থ বরাবর স্রোতের বেগের কোনো উপাংশ নাই, তাহলে প্রস্থ বরাবর অনলি আমরা উপাংশ যেটা পাবো সেটা হচ্ছে নৌকার বেগের। এখানে দেখো ইউ কজ 90, সরি আমি এখানে একটু ভুল করছি, ইউ কজ 90 ইজ ইকুয়াল টু এটা কি হবে 0 হবে, সরি ইউ কজ 90 এটা একটু 0 হবে। ঠিক আছে, তাইলে স্রোতে নৌকার বেগ বরাবর নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ হচ্ছে ভি সাইন আলফা। অনলি নৌকার বেগের একটা উপাংশ যেটা হচ্ছে কি নদীর প্রস্থ বরাবর, সেটা হচ্ছে ভি সাইন আলফা, ভি সাইন আলফা। তাহলে আমরা নৌকার বেগের যে উপাংশটা সেটা দেখলাম। এখন দেখো আমরা একটু দেখি, আমরা দেখো এখন কি হচ্ছে এই যে ইউ কজ আলফা, এটা হলো স্রোতের বেগের উপাংশ, এই স্রোতের বেগের উপাংশটা হচ্ছে স্রোতের বেগ বরাবর। ফাইনালি আবার দেখো আমরা যদি এখন দেখি এটা হচ্ছে ইউ কজ 0, তাহলে ইউ কজ 0 মানে কি টোটালি কজ 0 মান 0, কজ 90 সরি কজ 90 এর মান হচ্ছে 0, তাহলে ভি কজ আলফা, ভি কজ আলফা এটা হচ্ছে নৌকার বেগের একটা উপাংশ, সেটা স্রোতের বেগ বরাবর। আর হচ্ছে গিয়ে কি নৌকার বেগের আরেকটা উপাংশ ভি সাইন আলফা, এটা কোন বরাবর নদীর প্রস্থ বরাবর। তাইলে আমরা এখন দেখো নদীর প্রস্থ বরাবর মোট উপাংশ পাচ্ছি কি ইউ কজ 90 প্লাস ভি সাইন আলফা, টোটাল কি হচ্ছে ভি সাইন আলফা। তাহলে নদীর প্রস্থ বরাবর মোট উপাংশ বা মোট বেগ যদি আমরা চিন্তা করি, নদীর প্রস্থ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা, নদীর স্রোত বরাবর পাড় বরাবর তীর বরাবর মোট উপাংশ হচ্ছে কত ইউ কজ 0 প্লাস ভি কজ আলফা সমান সমান কত ইউ প্লাস ভি কজ আলফা। তো আমরা এই যে নৌকা এবং নদীর বেগের নৌকা এবং স্রোতের বেগের দুই দিক বরাবর উপাংশটা বের করলাম। আমরা এখন আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এখন দেখো স্রোতের বেগটা, আগের স্রোতের বেগটা কেমন ছিল খেয়াল করো, আগের স্রোতের বেগটা ছিল কোন বরাবর আলফা সূক্ষ্ম কোণ ছিল, এই ক্ষেত্রে আলফা কত সূক্ষ্ম কোণ ছিল। এখন আমরা যেটা করব আলফা দেখব হচ্ছে স্থূল কোণ, এইভাবে আমরা নদী পারাপার করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এই বেগটাকে এই এই যে নৌকার বেগটাকে আমরা মানে সরি নৌকার বেগ না, আমরা একটা ভেক্টরকে বিভাজন করব, একটা ভেক্টরকে বিভাজন করব, একটা ভেক্টর বিভাজন। ঠিক আছে, তো আমরা দেখছি হচ্ছে ভি একটা ভেক্টর, এই ভেক্টরটা তুমি আরেকবার যদি দেখে আসো, ভি একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা দুই দিকে উপাংশে বিভাজিত করব, এই একটা হচ্ছে আলফা, তাহলে এই মানটা কত, এই কোণটা কত পাই মাইনাস আলফা। তাহলে এখন দেখো আমরা যদি এই দিক বরাবর এক্স অক্ষের মানে আমরা যদি বলি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর তার বেগের উপাংশ কি হবে ভি কস পাই মাইনাস আলফা, তাহলে সেটা সমান সমান কি আমরা জানি কস পাই মাইনাস আলফা ইজুকাল টু কি হচ্ছে মাইনাস কস আলফা, তাহলে ফাইনালি আমরা পাবো মাইনাস ভি কস আলফা। এখন যদি আমরা প্রস্থ বরাবর চিন্তা করি বা ওয়াই এক্সিস বরাবর ভি বেগের উপাংশটা চিন্তা করি, সেটা হচ্ছে ভি সাইন আলফা আসবে, এবং ভি সাইন আলফা আমরা জানি কি হচ্ছে ভি পাই মাইনাস আলফা, ভি সাইন পাই মাইনাস আলফা। তাহলে আমরা বলছি ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি সাইন পাই মাইনাস আলফা। আমরা এটাকে যদি দেখি তাহলে আমরা জানি সাইন পাই মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কি হবে ভি বি সাইন আলফা। এখন আমরা ন্যূনতম দূরত্ব
দূরত্বে নদী পারাপারের জন্য কিছু জিনিস একটু খেয়াল করব। আমরা যদি দেখি, এই হচ্ছে আমাদের নদীর প্রস্থ, স্রোতের বেগ, নৌকার বেগ। এখন দেখো এদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আলফা, এখন আমরা ন্যূনতম দূরত্বে, আমরা আগেই বলেছিলাম আমরা যদি ন্যূনতম দূরত্বে পারাপার করতে চাই তাহলে আমাদের আলফা অবশ্যই স্থূলকোণ হবে। তাহলে এইটা হচ্ছে পাই মাইনাস আলফা। তাহলে নদীর প্রস্থ বরাবর, ঠিক আছে, প্রস্থ বরাবর আমরা সরি নদীর স্রোত বরাবরে আমরা মানে নৌকার বেগের একটা উপাংশ দেখছি, সেটা হচ্ছে ভিভি কজ পাই মাইনাস আলফা। এটা হয়ে যাবে মাইনাস ভিভি কজ আলফা। ঠিক আছে, তাহলে আমরা যদি নদীর প্রস্থ বরাবর একটা বেগ দেখি তাহলে ভিভি সাইন পাই মাইনাস আলফা, এটা হয়ে যাবে, এটা ইজ ইকুয়াল টু কি হবে, ভিভি সাইন আলফা। তো আমরা এক্ষেত্রে একটা জিনিস আমরা বলছি যে স্রোতের বেগ, খেয়াল করো স্রোতের বেগটা কোন ডিরেকশনে আছে, স্রোতের বেগ হচ্ছে এই ডিরেকশনে। এই স্রোতের বেগের সাহায্যে আমরা কখনোই নদী পার হতে পারবো না। স্রোতের বেগ আমাদের কি করতে হবে, নদী পারাপারে আমরা যদি নৌকা অথবা সাঁতারু হিসেবে চিন্তা করি, নৌকা এদিকে যেতে চাইলে স্রোতের বেগ আমাদেরকে এইদিকে নিয়ে আসবে, তাহলে লব্ধি বেগ এরকম হবে। অথবা আমরা এইদিকে রওনা দিচ্ছি, এই দিকে রওনা দিচ্ছি, স্রোতের বেগ আমাদের এইখানে নিয়ে আসবে, আমরা তখন প্রস্থ বরাবর পাড়ি দিতে পারবো। স্রোতের বেগ আমাদেরকে নদী পারাপারে বাধাগ্রস্ত করতে পারে, কিন্তু নদী পারাপারের ক্ষেত্রে স্রোতের বেগের অংশ, স্রোতের বেগ দ্বারা আমরা কোনো মানে নদী পারাপার হতে পারবো না। আমাদের সেক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়া, আমরা নদী পার হতে পারবো শুধু কি হচ্ছে নৌকার বেগের মাধ্যমে। আমরা নদী পারাপারের জন্য আমাদের কাজে লাগবে নৌকার বেগ। দেখো এক্ষেত্রে দেখো স্রোতের বেগ এই দিকে, আর হচ্ছে নৌকার বেগের একটা উপাংশ এই দিকে। এই যে আমরা যদি এই উপাংশটা চিন্তা করি, নৌকার বেগের এই উপাংশটা, এটা হচ্ছে এক্স অক্ষের মাইনাস এক্স অক্ষের দিকে, আর স্রোতের বেগটা এটা হচ্ছে প্লাস এক্স অক্ষের দিকে। এখন দেখো এই দুইটা বেগ যদি পরস্পর সমান হয়, এই দুইটা বেগ যদি পরস্পর সমান হয়, তাইলে আমরা নৌকার বেগের প্রস্থ বরাবর যে উপাংশটা, এই যে ভিভি সাইন আলফা, নৌকার বেগের প্রস্থ বরাবর উপাংশ, এটাকে আমরা বলছি ভি সাইন আলফা। একই কথা, যদি আমরা ওই ভিভি না ধরে ভি ধরি নৌকার বেগটাকে, তাহলে ভি সাইন আলফা এই উপাংশটা আমাকে অপর পাড়ে নিয়ে যেতে সাহায্য করবে। মানে আমরা এই দুইটা বেগ, স্রোতের বেগ এবং কি হচ্ছে নৌকার বেগের যে এই দুইটা উপাংশ যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি কি হচ্ছে যে আমরা নৌকার বেগের প্রস্থ বরাবর উপাংশ, প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশের মাধ্যমে নদী পার হতে পারি। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি ন্যূনতম দূরত্বে পারাপারের একটা কন্ডিশন, ন্যূনতম দূরত্বে পারাপারের শর্ত, সেটা হচ্ছে ভি মাইনাস ভিভি কজ আলফা সমান সমান ভিটি। তাহলে এই দুইটা যদি সমান হয়ে যায়, খেয়াল করো এইটা এবং এইটা সমান হচ্ছে, তাইলে বাকি থাকবে এই দুটো সমান। এটা কি হচ্ছে, দুইটা পরস্পর বিপরীত দিকে, একটা আরেকটা, এইটা আর এইটারে গিয়ে পরস্পরকে ক্যান্সেল করবে। তাইলে আমরা এই যে বেগটা, এই বেগ দিয়ে আমরা সরাসরি নদী পার হয়ে যেতে পারবো। ঠিক আছে, এখন এক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় কিছু শর্তের কথা বলি যে আমরা যদি কি হচ্ছে প্রস্থ বরাবর নদী পার হইতে চাই, তাহলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে, অথবা লম্বা বরাবর যদি নদী পার হইতে চায় মাঝিকে কোন দিকে নৌকা চালাইতে হবে। তো এই কন্ডিশন গুলো আমরা এখানে একটু দেখবো। দেখো ন্যূনতম দূরত্বে অথবা আড়াআড়ি অথবা প্রস্থ বরাবর নদী পার হতে কোন দিকে নৌকা চালাতে হবে। আসলে এই ক্ষেত্রে এই কথার মানই হচ্ছে আমাদেরকে আলফার মানটা কত, আলফার মান ন্যূনতম দূরত্বে আড়াআড়ি, প্রস্থ বরাবর, লম্ব বরাবর, ঠিক আছে, স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি যাই বলো, যদি নৌকা মানে নদী পারাপার করতে হয়, তাহলে কোন দিকে আমাদেরকে নৌকা চালাতে হবে সেটাই বলা। ঠিক আছে, অর্থাৎ আলফার মান কত সেটাই আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখান থেকে যদি চিন্তা করি আলফার শর্ত, আমরা দেখো কজ আলফা, এই যে এখানে আমরা আছে আমাদের এই ক্ষেত্রে এইটা, তাহলে আমরা এটাকে যদি প্রক্ষান্তর করি তাহলে কি হবে, মাইনাস ভিটি বাই ভিভি কজ আলফা। এখান থেকে আমরা যদি শর্ত তৈরি করি, খেয়াল করো, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভিটি বাই ভিভি। এখানে ভিটি হচ্ছে কি স্রোতের বেগ,
তাহলে আমরা বলতে পারি আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বা নৌকা বা সাঁতারুর বেগ। এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি নদী পারাপার হতে চাই, আমাদের একটা কমন সেন্সের বিষয় আছে। স্রোতের বেগ যদি কোনো কারণে নৌকার বেগের চেয়ে বেশি হয়, দেখো স্রোতের বেগ, আমরা নদী পার হইতে, স্রোতের বেগ হলে স্রোত আমাদেরকে কি করবে, ভাসিয়ে নিয়ে যাবে, আমরা নদী পার হতে পারবো না। অবশ্যই আমাদের একটু খেয়াল রাখতে হবে যে স্রোতের বেগটা নৌকার বেগের চেয়ে নৌকার বেগের চেয়ে ছোট হইতে হবে, অথবা আমরা যদি বলি নৌকার বেগ স্রোতের বেগের চেয়ে বড় হতে হবে। এটা একটু খেয়াল রাখার বিষয়। আমরা একটু শর্টকাট হিসেবে যদি মনে রাখি, সেক্ষেত্রে আমাদের এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। আমরা বলছি স্রোতের বেগ কি হচ্ছে, সরি, নৌকার বেগ স্রোতের বেগের চেয়ে বেশি হতে হবে, অথবা যদি আগে স্রোতের বেগ বলি তাহলে কি স্রোতের বেগ নৌকা বেগের চেয়ে কম হতে পারে। তাহলে আমরা এটাকে একটু সহজ ভাষায় একটু মনে রাখার চেষ্টা করব যে কি হচ্ছে, যে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়। ছোট বলতে আমরা স্রোতের বেগ বোঝাচ্ছি, আর বড় বলতে নৌকা বা সাঁতারুর বেগ বলছি। তা আমরা ন্যূনতম দূরত্বের জন্য ন্যূনতম দূরত্বে নদী পারাপার হওয়ার একটা শর্ত দেখলাম, তাহলে আলফা এত হবে। আমরা একটু সামনে আগাই। আমরা এখন যেটা হচ্ছে গিয়ে লব্ধি বেগ, লব্ধি বেগ, এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা যদি লব্ধি বেগের কথাটা চিন্তা করি, খেয়াল করো, আবারও আমাদের ওই আগের কথাটাই বলতে হবে। দেখো স্রোতের বেগ এটা হচ্ছে এক্স প্লাস এক্স অ্যাক্সিস এর দিকে, প্লাস এক্স অ্যাক্সিস দিকে, এটা এই দিকে। আর হচ্ছে নৌকার বেগের একটা উপাংশ মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, মানে স্রোতের বেগের বিপরীত দিকে চলছে নৌকার বেগের একটা উপাংশ। তাহলে এই দুইটা যদি কি হচ্ছে পরস্পর সমান হয়, আমরা যে কন্ডিশনটা বলছি, এই দুইটা যদি সমান হয়, তাহলে আমরা যেই বেগে নদী পার হব সেটা হচ্ছে এইটা। তাহলে দেখো স্রোতের বেগ এবং কি হচ্ছে নৌকার বেগের উপাংশ দুইটা যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা যে রেজাল্টেন্ট বেগটা পাবো, লব্ধি বেগটা, এই লব্ধি বেগটাই হচ্ছে আমাদের এই বেগ। তাহলে আমরা লব্ধি বেগের একটা শর্ত দেখতে পারি, সেটা হচ্ছে দেখো ভি আর ইজ ইকুয়াল টু ভিভি সাইন আলফা। এটাই হচ্ছে আমাদের কি হচ্ছে নৌকার লব্ধি বেগ। এই সমীকরণটা আমরা একটু অন্যভাবে এইটার একটা রিপ্রেজেন্টেশন করব অন্যভাবে। আমরা একটু বিকল্প ভাবে আরেকটা বিকল্প এখন দেখব। তো আমরা একটু আগাই। ন্যূনতম দূরত্বে নদী পারের আরেকটা আমরা বলছি লব্ধি বেগের আরেকটা, নৌকার লব্ধি বেগ নির্ণয় তার একটা কন্ডিশন। আমরা যদি ছবি দেখি, তাহলে ন্যূনতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি আমাদের অবশ্যই আলফা কত হইতে হবে, স্থূলকোণ হইতে হবে, আলফা স্থূলকোণ। দেখো স্রোতের বেগ এই দিকে, নৌকার বেগ এই দিকে, তাহলে কি হচ্ছে আলফা কত, অবশ্যই স্থূলকোণ ন্যূনতম দূরত্ব নদী পার হইতে গেলে। এক্ষেত্রে দেখো আমরা লব্ধি বেগ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম এইটা, তাহলে রেজাল্টেন্ট হবে এইটা, মানে লব্ধি বেগটা হচ্ছে এই বরাবর। এখন আমরা দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, লব্ধি বেগের সাথে আবারও দেখো আমরা দেখাচ্ছি, এই যে লব্ধি বেগের সাথে পরিবর্তনটা স্ক্রিনে খেয়াল করো। লব্ধি যার সাথে 90 ডিগ্রি কোণ করে সেটা হচ্ছে ছোট। তাহলে লব্ধি কার সাথে, স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণ করে। আমরা বলেছিলাম যে কি হচ্ছে স্রোতের বেগ নৌকার বেগের চেয়ে কম হতে হবে, ঠিক আছে। তাহলে লব্ধি যার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে না সেটা হচ্ছে বড়, লব্ধি যার সাথে 90 ডিগ্রি কোণ করে না সেটা হচ্ছে বড়। ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে আমাদের একটা সামান্তরিক সূত্র, আমরা যথারীতি কি হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার টু ইউ কজ আলফা। তা আমরা একটু আগে নির্ণয় করেছিলাম কজ আলফা ইজ ইকুয়াল টু কি মাইনাস ইউ বাই ভি, মাইনাস ইউ বাই ভি। তো এই মানটা যদি আমরা বসাই, তাহলে কি হচ্ছে কজ আলফার এগেনস্টে মাইনাস ইউ বাই ভি। এখানে দেখো এই ভি ভি কাটা যাবে, তাহলে ফাইনালি আমরা কি পাবো মাইনাস টু ইউ স্কয়ার। আবারও দেখো ভি ভি কাটা যাবে, তাহলে কি হচ্ছে টু ইউ মাইনাস টু ইউ স্কয়ার, মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে ইউ স্কয়ার আর মাইনাস ইউ স্কয়ার, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি মাইনাস ভি স্কয়ার বাই ইউ স্কয়ার। এখানে ভি স্কয়ার কি, ভি হলো নৌকার বেগ, ইউ হচ্ছে কি হচ্ছে স্রোতের বেগ। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা লিখতে পারি আর লব্ধি আমরা যেটা বলছিলাম, তাহলে কি অবশ্যই কি হবে নৌকার বেগটা বড় হইতে হবে এবং নদীর বেগটা ছোট হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলছি হচ্ছে লব্ধি হচ্ছে কি নৌকার বেগ স্কয়ার মাইনাস স্রোতের বেগ, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভেক্টর বিভাজনের সময়, সরি, আমরা যখন সামান্তরিক সূত্র আলোচনা করেছিলাম তখন একটা বলছিলাম
ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি স্থূল হয় তবে ক্ষুদ্রতর কর্ণটি কি হচ্ছে লব্ধি প্রকাশ করবে। ঠিক আছে, ক্ষুদ্রতর কর্ণটি লব্ধি প্রকাশ করবে। এক্ষেত্রে লব্ধি ইকুয়াল টু কি হবে? কি হচ্ছে বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। লব্ধি হবে রুট ওভার কি হচ্ছে বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। ওকে, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। তো আমরা লব্ধি বেগের দুইটা পেয়েছি, দুইটা কন্ডিশন পেয়েছি। একটা হচ্ছে ভিভি, খেয়াল করো ভিআর ইজ ইকুয়াল টু ভিভি। এখানে আমি আরেকটু দেখাই, ভিআর দুইটা কন্ডিশন পেয়েছি। একটা হচ্ছে লব্ধি বেগ, দেখো লব্ধি বেগ হচ্ছে গিয়ে নৌকার বেগ স্কোয়ার বাই স্রোতের বেগ স্কোয়ার। তাহলে আমরা আরেকটা পাইছিলাম হচ্ছে গিয়ে কি ভিআর ইজ ইকুয়াল টু কি হচ্ছে স্রোতের বেগের ভি কি হচ্ছে সাইন আলফা। তুমি যদি যে কোনো একটা প্রবলেম আমরা যখন করব তখন আমরা দেখাবো যে কি হচ্ছে এইটা দিয়ে করলে যে রেজাল্ট পাবো, প্লাস আমরা যদি এই সূত্র ইউজ করি, দুইটা সূত্র ইউজ করলে একই মান পাবো। তুমি নিজেও একটা টেস্ট করে দেখতে পারো, আমার প্রবলেম সলভের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো। তা আমরা আগাই। আমরা ন্যূনতম দূরত্ব বলেছিলাম, তাহলে ন্যূনতম দূরত্বটা কি হচ্ছে নদীর প্রস্থ। ন্যূনতম দূরত্বটাই হচ্ছে আমাদের কি নদীর প্রস্থ বা সর্বনিম্ন দূরত্বটা। এক্ষেত্রে একটা খেয়াল করতে হবে, নদী নৌকার সমস্যায় আমরা ত্বরণ বিবেচনা করব না। নদী নৌকার সমস্যা যদি আমরা সলভ করতে চাই আমরা ত্বরণ বিবেচনা করব না। এক্ষেত্রে আমরা সরণ বেগ সময় এর জন্য সমবেগ বিবেচনা করতে হবে। সময় বেগ বিবেচনা করতে সমবেগ। তো সমবেগের জন্য আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি। সমবেগের সূত্রটা আমরা কি জানি? এস ইজ ইকুয়াল টু ভিটি। এখন দেখো আমরা যদি ছবিটা দেখি, এটা হচ্ছে নদীর প্রস্থ, এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে নৌকার বেগ। এক্ষেত্রে দেখো আলফা। এখন খেয়াল করো আলফা আমাদের এই দিকেও হতে পারে ওই দিকেও হতে পারে। যেমন আমরা যদি সূক্ষ্ম কোণ চিন্তা করি তাহলে এটা আলফা, আবার কি হচ্ছে এটা যদি চিন্তা করি স্থূল কোণ, আমরা দেখো স্থূল কোণের ক্ষেত্রেও আমরা কি হচ্ছে আলফা পাবো। এই আবার দেখো সরি সরি এখানে দেখো আমাদের আলফাটা কি হতে পারে, এটা নৌকার বেগ এইটাও হতে পারে এইটাও হতে পারবে। আমরা সর্বনিম্ন দূরত্ব এক্ষেত্রে বেগ যেদিকেই হোক এটা হচ্ছে আলফা। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা পাই মাইনাস আলফা। যেদিকেই হোক এই ক্ষেত্রে তুমি একটা খেয়াল করো প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর বেগটা হচ্ছে এইটা। এইটা দেখো আমরা আমরা যদি চিন্তা করি এইটার জন্য, দেখো এইটার ক্ষেত্রেও কি হচ্ছে এই দিক বরাবর আমরা একটা বেগ পাই ভি সাইন আলফা, আবার এইটার ক্ষেত্রেও আমরা পাবো এই ক্ষেত্রে কি ভি সাইন আলফা। মানে যদি সেটা স্থূলকোণ হয় তাও প্রস্থ বরাবর বেগ ভি সাইন আলফা, আর যদি কি স্থূলকোণ হয় সরি সূক্ষ্মকোণও যদি হয় এবং স্থূলকোণ উভয় ক্ষেত্রে আমরা কি হচ্ছে ভি সাইন আলফা পাবো, ভি সাইন আলফা। ঠিক আছে, এটা হচ্ছে প্রস্থ বরাবর নদীর বেগ। এখন আমরা খেয়াল করো আমরা যদি নদী পার হইতে আগেও আমরা বলছি যে নদী পারাপারের ক্ষেত্রে স্রোতের বেগ আমাদের সাহায্য করবে না, স্রোতের বেগ আমাদের বাধাগ্রস্ত করতে হবে। আমরা যদি নদী পার হইতে চাই তাহলে অবশ্যই নৌকার বেগ লাগবে। তা আমরা এইভাবে পাড়ি দেই আর এইভাবে পাড়ি দেই, তাহলে উভয় ক্ষেত্রের জন্য আমরা কি হচ্ছে প্রস্থ বরাবর যে বেগটা পাচ্ছি সেটা হচ্ছে ভি সাইন আলফা। এটা হচ্ছে আমাদের বেগ। তা আমরা জানি কি হচ্ছে নদীর প্রস্থ বা সর্বনিম্ন দূরত্ব, এটা একটা দূরত্ব। তাহলে দূরত্ব ইজ ইকুয়াল টু কি? দূরত্ব ইজ ইকুয়াল টু, দেখো এই যে দেখাইলাম এটা, সরি আমি একটু মুছি তাহলে দেখতে সুবিধা হবে। আমরা ব্যাকে যাই, দেখো এই যে প্রস্থ বরাবর এক বেগ, এটা ভিভি সাইন আলফা। এখন দেখো প্রস্থ বরাবর বেগের উপাংশ, প্রস্থ বরাবর বেগের উপাংশ, প্রস্থ বরাবর বেগের উপাংশ সমান সমান কি? তাহলে আমরা দেখছি হচ্ছে কি আমরা জানি দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইনটু সময়। তাহলে এখন দেখো দূরত্বটা কি? এস ইজ ইকুয়াল টু ডি। এস ইজ ইকুয়াল টু ডি দূরত্ব, নদীর প্রস্থ, ন্যূনতম সময় সব একই কথা। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি পাই সর্বনিম্ন দূরত্ব বা নদীর প্রস্থ, দেখো প্রস্থ বরাবর বেগ আমরা এখানে বলছিলাম কি হচ্ছে বেগ, আমরা এখানে বলছিলাম কি হচ্ছে এখানে দেখো এই বেগটা কোন বরাবর? প্রস্থ বরাবর। আর হচ্ছে সময় মানে কি আমরা জানি দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইনটু সময়। তাহলে নদী পার হতে প্রয়োজনীয় সময়। তাহলে আমরা যেটা দেখছি হচ্ছে এই কথাটা তোমরা একটু বাংলায় মনে রাখার চেষ্টা করবো। সর্বনিম্ন দূরত্ব বা নদীর প্রস্থ, যখনই তোমাকে বলবে নদীর প্রস্থ কত, সর্বনিম্ন দূরত্ব কত, তাহলে আমরা বলবো প্রস্থ বরাবর বেগ
ইনটু নদী পার হতে প্রয়োজনীয় সময়। ঠিক আছে, এইটা। তাইলে আমরা যদি দেখি ক্ষেত্রে, তাহলে ডি ইজ ইকুয়াল টু কি, ভি প্রস্থ বরাবর বেগ ভি সাইন আলফা ইনটু টি। ঠিক আছে, এইটা দিয়ে আমরা অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবো। তা আমরা নদী পার হতে প্রয়োজনীয় সময় বা নদী পার হতে কত সময় লাগবে সেটার ক্ষেত্রে এখানে আমরা যে সমীকরণটা দেওয়া আছে তুমি নিজেই বলতে পারবে, সর্বনিম্ন দূরত্ব বা নদীর প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ। এটা হচ্ছে কি হচ্ছে নদী পার হতে প্রয়োজনীয় সময়। আমরা এখান থেকে দেখে পাই, তাহলে নদী পার হতে প্রয়োজনীয় সময় কি, সর্বনিম্ন দূরত্ব বা নদীর প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ। তাহলে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে ডি। তাহলে আমরা এই সমীকরণগুলো বাংলা এবং ইংরেজি দুইভাবেই মনে রাখার চেষ্টা করব। টি ইজ ইকুয়াল টু ডি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। টি ইজ ইকুয়াল টু কি, ডি বাই ভি সাইন আলফা। ওকে, তো আমরা এই জিনিসটা দেখলাম দুইটা সূত্র, সেটা হচ্ছে গিয়ে কি সর্বনিম্ন দূরত্ব বা নদীর প্রস্থ কত, আর দেখলাম নদী পার হতে প্রয়োজনীয় সময় কত। এখন আমরা আরেকটা জিনিস, নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে দেখো এই জিনিসটা আমাদের একটু কনসেপ্টটা খুব কি হচ্ছে এইটা একটু খেয়াল রাখতে হবে। দেখো নৌকাটিকে বা সাঁতারু যাত্রাবিন্দুর বিপরীত বিন্দু হতে কত দূরে গিয়ে অন্য পাড়ে পৌঁছাবে। নৌকাটি বা সাঁতারু, যে একটা নৌকা যদি একজন সাঁতারু যদি রওনা দেয়, আমরা যদি খেয়াল করো, এই যে হচ্ছে নদীর প্রস্থ, ঠিক আছে, স্রোতের বেগ। এখন একজন সাঁতারু এইভাবে রওনা দিলেন, তাহলে রওনা যদি দেয় সেক্ষেত্রে কি হবে, সে কোন বরাবর পৌঁছাবে। যেমন এখান থেকে আমরা যদি দেখি, এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে আলফা। এখন এই সিনারিওর ক্ষেত্রে আমরা দেখবো যে কি হচ্ছে, উনি এই বরাবর, এই যে এইটা তার লব্ধি বেগ, ধরো আমরা এই বরাবর লব্ধি বেগটা চিন্তা করি, খেয়াল করো লব্ধি বেগটা পেলাম। এখানে আলফা যেহেতু কি সূক্ষ্মকোণ, সেক্ষেত্রে আমরা এরকমই পাবো। তাহলে এখন বলছে নৌকাটি বা সাঁতারু যাত্রাবিন্দুর বিপরীত বিন্দু, তাহলে যাত্রাবিন্দুটা কোনটা, আমরা এই বিন্দু থেকে যাত্রা করছি, এই বিন্দুতে যাত্রা করছি, তাহলে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দুটা হচ্ছে ঠিক দেখো এই বরাবর। আমরা যদি এই জায়গায় চিন্তা করি, এইটাই হচ্ছে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু। ঠিক আছে, তাহলে এটা যদি যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হয় এই বিন্দুটা, তাহলে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে কত দূরে গিয়ে অন্য পাড়ে পৌঁছাবে, মানে সে এই যে দেখো এখান থেকে এই যে এই পাড়ে সে পৌঁছাবে কোন জায়গায়, এই জায়গায়। আর এটা হলো যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু, ধরো এটা এই বিন্দু, আর সে লব্ধি বরাবর যদি রওনা করে সে তাহলে বি বিন্দুতে আসবে। তাহলে আমরা বলতে চাচ্ছি এই দূরত্বটা এবি, এটি হচ্ছে ডিএক্স। এবি ইজ ইকুয়াল টু কি, ডিএক্স। দেখো তাহলে এবি ইজ ইকুয়াল টু ডিএক্স। আবারও খেয়াল করো ডিএক্স এর কনসেপ্ট আমরা খেয়াল করো, আমরা বলছি নৌকাটি যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে কত দূরত্বে, তাহলে নৌকাটি যাত্রা শুরু করছে এই বিন্দু থেকে, আর এটা হচ্ছে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু। সে যাচ্ছে কি বরাবর, নৌকার বেগ হচ্ছে এই বরাবর, স্রোতের বেগ এই বরাবর, তাহলে লব্ধি বেগটা হচ্ছে এই বরাবর বি বিন্দুতে সে আসবে। তাইলে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে সে কত দূরে গিয়ে পৌঁছাবে, তাহলে এই ডিস্টেন্সটাই হচ্ছে গিয়ে কি এবি। এই এবি ইজ ইকুয়াল টু ডিএক্স, আমাদের এই ডিএক্স দূরত্বটা বের করতে হবে। এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা যদি এখানে এখান থেকে যদি এর উপরে একটা লম্ব টানি, দেখো তো লম্ব টানলাম এইটা, তাহলে আমরা কি একটা কথা বলতে পারি কিনা দেখো, এই যে এ থেকে বি এর দূরত্ব, আমরা এই বিন্দুটাকে সি বিন্দু চিন্তা করলাম, এই বিন্দুটাকে ডি বিন্দু চিন্তা করলাম, দেখো এই বিন্দুটাকে আমরা ডি বিন্দু চিন্তা করলাম, এটা সি। তাহলে এই দুইটা দূরত্ব মানে কি, আমরা কি এইটাও বলতে পারি কিনা ডিএক্স ইজ ইকুয়াল টু কি সিডি, কারণ এবি আর সিডি লম্ব দূরত্ব না, এবি আর সিডি লম্ব দূরত্ব, দুইটা লম্ব দূরত্বের সমান। তাহলে আমরা এ পাড়াও হিসাব করতে পারি। এক্ষেত্রে দেখো এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি পাড় বরাবর দূরত্ব কিনা, নদীর পাড় বরাবর দূরত্ব কিনা, নদীর পাড় বরাবর দূরত্ব না, এইটা এ পার আর ও পার যে পারে পাড় বরাবর দূরত্ব। আমরা কিন্তু যখন স্রোতের বেগের উপাংশ নিছিলাম এবং নৌকার বেগের একটা উপাংশ নিছিলাম নদীর দৈর্ঘ্য বরাবর বা পাড় বরাবর, সেই দুইটা উপাংশের কথা আমরা একটু এখন বিবেচনা করতে হবে। তাহলে এখন তুমি একটু খেয়াল করো, এই যে আমাদের এটা হচ্ছে, আমরা একটু মুছে ফেলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা আবারও দেখো, এই যে দেখো এটা হচ্ছে ঠিক বিপরীত বিন্দু, অপর পাড়ের বিপরীত বিন্দু, তাহলে এটা হচ্ছে লব্ধি বেগ, তাহলে এটা লব্ধি বেগ, খেয়াল করো এই দূরত্বটাই হচ্ছে ডিএক্স বা এবি। এখন আমরা এবি ডিএক্স, তাহলে এই দেখো নদীর স্রোত বরাবর বা দৈর্ঘ্য বরাবর বেগের উপাংশ সমান সমান ইউ প্লাস ভি কজ আলফা। এক্ষেত্রে একটু খেয়াল করো,
আমরা নদীর স্রোত বরাবর উপাংশটা দিয়ে আমরা আরেকটা ব্যাপার একটু তোমাকে বলে রাখি যে নদীর স্রোত বরাবর উপাংশটা আমরা বলছিলাম কি হচ্ছে এক্ষেত্রে ইউ পুরাটাই এদিকে আর হচ্ছে গিয়ে কি স্রোত বরাবর এই যে তোমার নৌকার বেগ এই নৌকার বেগের একটা উপাংশ আছে সেটা হচ্ছে ভি কজ আলফা। এই দুইটা এই দুটা কি হচ্ছে কাজ করতেছে স্রোত বরাবর উপাংশ। এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে স্রোত বরাবর উপাংশ। তাহলে এই স্রোত বরাবর উপাংশের কারণেই তো আমরা স্রোতের দিকে অথবা নদীর দৈর্ঘ্য বরাবর বা পাড় বরাবর আগিয়ে যাব, তাই না? তাইলে আমরা এখান থেকে যে এই দিকে আসব এই উপাংশটা আমাকে সাহায্য করবে কি হচ্ছে নদীর স্রোত বরাবর এগিয়ে নিতে। তাইলে আমরা এখন যেটা দেখব তা আমরা বলছি কি দূরত্ব কত দূরে গিয়ে পৌঁছবে, তাহলে আমরা জানি দূরত্ব ইকুয়াল টু বেগ ইনটু সময়। তাহলে এক্ষেত্রে বেগ কোনটা, এক্ষেত্রে হচ্ছে নদীর স্রোত বরাবর যে বেগ সেই বেগটা আর সময় হচ্ছে এইটুকু দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগবে। তাহলে আমরা এক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিএক্স ইকুয়াল টু কি পাচ্ছি, নদীর স্রোত বা দৈর্ঘ্য বরাবর বেগ ইনটু নদী পার হতে প্রয়োজনীয় সময়। আবারও দেখো এই যে ডিএক্স নদীর স্রোত বা দৈর্ঘ্য বরাবর বেগ বাংলায় মনে রাখতে হবে ইনটু কি হচ্ছে নদী পার হতে প্রয়োজনীয় সময়। তা আমরা এই অংশটাকে তাহলে কি হচ্ছে বলতে পারি ডিএক্স, আমরা বলেছি এটা ডিএক্স, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু নদীর স্রোত বরাবর উপাংশ কি ইউ প্লাস ভি কজ আলফা ইনটু টি। তাইলে এই অংশ থেকে আমরা যেটা জানলাম নদী বা সরি নৌকা বা সাঁতারু যদি যাত্রা করে সেই যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে কত দূরে অন্য পাড়ে পৌঁছাবে। তো আমরা আমরা আজকের আলোচনাটা এইখানেই শেষ করব। তো আমরা আগামী ক্লাসে নদী নৌকার আরো কিছু বিস্তারিত মানে এটা হচ্ছে আমরা ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে বলছিলাম, সর্বনিম্ন দূরত্বের জন্য আমরা কিছু সমীকরণ নির্ণয় করেছি। আমরা আগামী ক্লাসে ন্যূনতম সময়ের জন্য কিছু সমীকরণ তৈরি করব, নির্ণয় করব, প্রতিপাদন করব সেই সমীকরণের সাহায্যে, এবং সেই ক্লাসে আমরা নদী নৌকার কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো তোমরা তখন ধৈর্য ধরে ক্লাসটা করবার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ। আমরা আগামী ক্লাসে সর্বনিম্ন সময়ের জন্য আহ সমীকরণ নির্ণয় করার চেষ্টা করব। তো এতক্ষণ তোমরা মানে ধৈর্য ধরে ক্লাসটা করছো সেজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর করোনার প্রকোপ আস্তে আস্তে বাড়ছে, সো তুমি যখনই বাইরে যাবা অবশ্যই কি হচ্ছে মাস্ক পরিধান করে বাইরে যাবা, এবং নিজে নিরাপদ থাকবা, পরিবারকে নিরাপদ রাখবা। আশা করি আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।